আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আর প্রফেসর এইচওডি মেডিসিন বিভাগে টিএসএমসিতে রয়েছেন উনি। তো উনার সাথে আজকে পরিচয় করে নেব ও কথা বলে নেব। স্যার নমস্কার। তো আপনাকে পজিটিভ বার্তা অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। তো আপনার কাছ থেকে জেনে নেব যে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে। আমার ভালো লাগছে। পজিটিভ বার্তাতে আমি আগেও একবার এসেছিলাম। পজিটিভ বার্তা সম্বন্ধে বলতে গেলে বলা হয় যে থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। অর্থাৎ আমরা সবসময় আশাবাদী হতে হবো, নিরাশায় আমরা ভুগবো না। আশাবাদী হলেই আমরা আমাদের কাজে সাফল্য অর্জন করতে পারবো। এই পজিটিভ বার্তা অফিসে এসে যদি পজিটিভ বার্তা সম্বন্ধে কিছু বলতে হয়, তাহলে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের যে পৃষ্ঠপোষক, পজিটিভ বার্তা যে পৃষ্ঠপোষক শ্রী মলয়পীঠ মহোদয়, উনি 2009 সাল থেকে কাজ করে যাচ্ছেন। ওনার সেই পজিটিভ অ্যাটিটিউড নিয়ে একটা করে বিভিন্ন ইনস্টিটিউট উনি প্রতিস্থাপন করেছেন। যেমন ওনার কাছে এখন প্রায় 67টা ইনস্টিটিউশন আছে যেটা উনি পৃষ্ঠপোষক, এবং আস্তে আস্তে একটা করে উনি গড়ে উঠিয়েছেন সব। এটা কারণ হচ্ছে কি, সবসময় পজিটিভ ওয়েতে ভাবতে হবে। এবং এই যে ইনস্টিটিউটগুলি, 67টা ইনস্টিটিউটের কথা আমি বললাম, এর মধ্যে 10টা ইনস্টিটিউট আছে পিপিপি প্রোগ্রামের, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সাথে আছে। এটা আইটিআই উনি করেছেন। বোলপুরে রয়েছে একটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, আমাদের ত্রিপুরাতে রয়েছে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ। এই যে মেডিকেল কলেজটি উনি গড়ে উঠিয়েছেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ, প্রথম বর্ষের ছাত্র 2024 সালে ভর্তি হয়েছে। 150 জন ছাত্র ভর্তি হয়েছে। এই যে 150 জন ছাত্র ভর্তি হয়েছে ত্রিপুরার মতো রাজ্যে, এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেই প্রায় 21টা স্টেট থেকে ভর্তি হয়েছে, এবং মাত্র 47 জন স্টুডেন্ট ত্রিপুরার আমাদের এখানে ভর্তি হয়েছে। এই যে 21টা স্টেট থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, তার জন্য ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস শান্তিনিকেতন মেডিকেল কলেজের নামটা উঠিয়েছে। কিছুদিন আগে এশিয়ান বুক অফ রেকর্ডসেও নামটা উঠেছে, এবং ভবিষ্যতে এটা ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসের নামটা উঠবে। এবং আমাদের যে পৃষ্ঠপোষক চেয়ারপারসন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পজিটিভ বার্তার শ্রী মলয়পীঠ মহোদয়, উনি একটা পুরস্কার লাভ করবেন। এই যে পুরস্কার লাভটা হচ্ছে ওনার ব্যক্তিগত পুরস্কার নয়। এই যে আমাদের মেডিকেল কলেজটা 21টা মেডিকেল কলেজ, 21টা স্টেট থেকে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, তার জন্য আমি প্রধানত এই যে 21টা স্টেটের ছাত্রছাত্রীদের মা বাবাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা পজিটিভ ওয়েতে চলেছেন দেখেই তাদের ছেলে মেয়েদের আমাদের এখানে ভর্তি করতে পেরেছেন। এবং এছাড়াও দেখা যাবে যে আমরা ভবিষ্যতে অনেক এগিয়ে যাব। পজিটিভ বার্তার পৃষ্ঠপোষক মহোদয় আবার এই পজিটিভ বার্তার জন্য উনি একটা পুরস্কার পাওয়ার কথা আছে। দিল্লিতে একটা পুরস্কারিত হবেন তিনি পজিটিভ বার্তা করার জন্য। উনি যে উদ্যোগের জন্য এতটা মেডিকেল কলেজ, 2টা মেডিকেল কলেজ এবং 67টা যারা অন্যান্য ইনস্টিটিউটগুলি রয়েছে, যে উদ্যোগ তিনি নিয়েছেন, সেই উদ্যোগের জন্য তিনি উদ্যোগপতি হিসেবে পুরস্কৃত হয়েছেন। এবং ওয়েস্ট বেঙ্গল আমি দেখেছি অনেক পুরস্কার উনি গ্রহণ করেছেন। প্রেস ক্লাব অফ ওয়েস্ট বেঙ্গল, প্রেস ক্লাব অফ কলকাতা থেকে, ওখানে একটা সংগঠন আছে, ওনার কিছু আরোগ্য নিকেতন আছে শুনেছি, আমি যাইনি যদিও। সেখানে বৃদ্ধেরা বসবাস করছেন, এবং দেখা যাচ্ছে যে এই বয়সের মানুষদের মধ্যেও যে একটা পজিটিভ অ্যাটিটিউড গড়ার জন্য উনি যে কাজ করে যাচ্ছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। এবং পজিটিভ বার্তাটা একটা বিশাল বার্তা হিসাবে আমাদের রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলেও এটা ছড়িয়ে আছে। একদম ঠিক, ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপর স্যারের কাছ থেকে জেনে নেব যে আমাদের যে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত কোন কোন রোগের উপর চিকিৎসা করে থাকেন, এটা আমরা স্যারের কাছ থেকে জেনে নেব। মেডিসিন হচ্ছে একটা মাদার সাবজেক্ট মেডিকেল সায়েন্সের। একটা হাসপাতালে যতজন রুগী আসে, যদি 100 জন রুগী আসে, প্রায় 70 জন রুগী মেডিসিন ডিপার্টমেন্টে দ্বারা চিকিৎসিত হতে পারেন। মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলি সাব স্পেশালিটি, সুপার স্পেশালিটি ব্রাঞ্চ রয়েছে।
যেমন নেফ্রোলজি, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, তারপরে রয়েছে জেনারেল মেডিসিনের মধ্যে ডায়াবেটিসের জন্য রয়েছে ডায়াবেটিস ক্লিনিক ইত্যাদি। আচ্ছা, থ্যাংক ইউ স্যারকে। তো স্যারের কাছ থেকে আমরা আরও কিছু প্রশ্ন স্যারের কাছ থেকে জেনে নেব। তো নেক্সট যে প্রশ্নটা আবারও জেনে নিচ্ছি আমরা, যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে আপনি কোন কোন পদ্ধতিকে সব থেকে কার্যকর বলে মনে করবেন? আমি বলবো রোগ নির্ণয়ের পদ্ধতিতে প্রথমেই ডাক্তারদেরই একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা উচিত। বর্তমান টেকনোলজির যুগে আমরা যে ক্লিনিক্যাল যে আইকিউমেন্ট ডাক্তারদের থাকা উচিত, চিকিৎসক থাকা উচিত, সেটা আমরা অনেকটা ভুলে যাচ্ছি বা সেটার উপরে খুব একটা বেশি নজর দেওয়া হয় না। একটা রুগী যখন আউটডোরে আমরা দেখি, রুগী যখন আমাদের কাছে ঢুকছে, রুগীর অ্যাটিটিউড দেখেই আমরা কিছুটা ধারণা করে নিতে পারতে হবে যাতে সেই রুগীটা কী রুগী হতে পারে। তারপর তার হিস্ট্রিটা নিতে হবে ঠিকভাবে, তাকে ক্লিনিক্যালি এক্সামিন করতে হবে ঠিকভাবে, তারপর পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষার মধ্যে রুটিন পরীক্ষা কিছু করতে হয়, আর কিছু স্পেসিফিক পরীক্ষা করতে হয়, যেমন ধরেন আলট্রাসোনোগ্রাফি, যদি সিটি স্ক্যান লাগে সিটি স্ক্যান, এমআরআই যদি লাগে এমআরআই, আর রুটিন ব্লাড টেস্ট তো করতে হবে। থ্যাংক ইউ স্যারকে। তো নেক্সট স্যারের কাছে চলে আসবো আবারও কোশ্চেন নিয়ে, যে বর্তমানে কোন কোন রোগটি সব থেকে বেশি দেখা যাচ্ছে এবং কেন? সবচেয়ে বেশি মেডিসিনের রোগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার। প্রায় 50 জন মানুষেরই 40-এর উপরে বয়স হলেই হাই প্রেশারে ওনারা ভুগছেন। তারপরে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস একটা মহামারী রোগ হিসাবে দেখা দিয়েছে। 1990 সালে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডায়াবেটিস রোগটা একটা মহামারী রোগ হিসাবে বর্ণনা করেছেন। এবং ভারতবর্ষ তৎকালীন সময়ে ভারতবর্ষ পৃথিবীর ডায়াবেটিস ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড হিসেবে পরিচিত ছিল। 2013 সাল থেকে চীনের ডায়াবেটিস রোগীর সংখ্যা আমাদের ডায়াবেটিস রোগীর সংখ্যার থেকে বেশি এবং আমরা দ্বিতীয় স্থানে আছি। তাছাড়া রয়েছে লিপিডসে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল, লিপিড, আমার ডিসলিপিডেমিয়া, যাকে বলি ডিসলিপিডেমিয়ার সমস্যা, মানুষের কিডনি রোগের সমস্যা হয়। ডায়াবেটিস এবং প্রেশার দুটো মিলেই যে কিডনি রোগ হয়, কিডনির যে সমস্যাগুলি হয়, ক্রনিক কিডনি ডিজিজ যেগুলি হয়, তার প্রায় 90% রুগীরই আইদার ডায়াবেটিস অথবা হাইপারটেনশন থাকবে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো এরপরে আবারও চলে আসবো আমরা, যে আপনি কোন রোগগুলির ওপর বেশি সচেতনতা অবলম্বন করা উচিত আমাদের? ডায়াবেটিস এবং হাইপারটেনশন, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়। আমাদের খাওয়া দাওয়ার প্রতি নজর রাখতে হবে, পরিমিত পরিমাণে আহার করতে হবে, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, বেশি পরিমাণে ফ্যাট খাওয়া যাবে না, নেশা করা যাবে না, স্মোক করা যাবে না। যা একটা মানুষের যে ওজন আদর্শ ওজন বজায় রাখতে হবে, বেশি ওজন থাকতে হবে, মেদবহুল হওয়া যাবে না, বেশি ওজন থাকা মুশকিল। মেদবহুল মানে যে আইডিয়াল ওয়েট, যে আদর্শ ওজন থেকে 20% যদি বেশি ওজন থাকে তখন তাকে মেদবহুল বলি। শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং সবুজ শাকসবজি খেতে হবে, ডাটা জাতীয় জিনিস বেশি খেতে হবে, স্যালাড বেশি খেতে হবে এবং একটা সিজনাল ফ্রুটস খেতে হবে। ধন্যবাদ স্যারকে। এরপর জেনে নেব স্যারের কাছ থেকে যে হেপাটাইটিস A, B, C এই 3টি রোগের মধ্যে কোনটা সবথেকে ঝুঁকিপূর্ণ এবং কেন? হেপাটাইটিস বি তো অনেক দিন ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা কাজ করে যাচ্ছে। হেপাটাইটিস হলে হেপাটাইটিস থেকে নানা ধরনের জটিলতা দেখা দেয় এবং অনেক বছর পরে সেটা ক্যান্সারও পরিণত হয়। হেপাটাইটিস রোগীদের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর হেপাটাইটিস বি এবং সি সেটা সাধারণত আইদার ইঞ্জেকশন ফর্মে, প্যারেন্টাল ফর্মে এটা, অথবা সেক্সুয়ালি প্রসেসে এটা একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে হেপাটাইটিস সি হলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, নানা ধরনের জটিলতা, লিভারে সিরোসিস হতে পারে, লিভারে ক্যান্সার হওয়া থেকে বাঁচতে হবে। আর হেপাটাইটিস এ যেটা একটা জলবাহিত রোগ, হেপাটাইটিস এ একটা এপিডেমিক ফর্মে হয় অনেক সময়। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন আছে প্রিভেনশনের জন্য, হেপাটাইটিস সি ভ্যাকসিনেশন এখনও আসেনি। হেপাটাইটিস এর জন্য অনেক সময় ভ্যাকসিনেশন দেওয়ার চেষ্টা করা হয়। আচ্ছা, ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে আসবো স্যারের কাছে, যে একজন সাধারণ মানুষ কিভাবে হেপাটাইটিস থেকে নিজেকে রক্ষা করতে পারবে? প্রথমত হচ্ছে যে হেপাটাইটিসের জন্য জলবাহিত রোগ আমরা বলেছি। জলটা পানীয় জল যাতে সিদ্ধ করে খাওয়া হয়, পরিশ্রুত পানীয় জল খেতে হবে। আর হেপাটাইটিস বির জন্য যেমন আজকাল নেশায় ঢুকছে, যুব সমাজ নেশায় ঢুকছে, তারা নেশার জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করে, ইঞ্জেকশন সিরিঞ্জ যে ব্যবহার করে, আপনারা জানে থাকবেন যে ডায়াবেটিস চিকিৎসার জন্য ইনসুলিন ব্যবহার করা হয়, রোগীদের বলা হয় ব্যবহার করার জন্য। সেই ইনসুলিন ইঞ্জেকশনের ফর্মে দিতে হয়, সেক্ষেত্রে সিরিঞ্জের দরকার হয়। ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে একদিনে দেওয়ার কথা, সাধারণত ব্যথা না হলে আমরা বলি যে প্রায় 2 থেকে 3 দিন দিতে পারে একটা সিরিঞ্জ দিয়ে। কিন্তু
যখন রুগীকে ইনসুলিন ইঞ্জেকশন ভায়াল লেখা হয়, ইনসুলিন সিরিঞ্জ লেখা হয়, তখন কিন্তু বাজার থেকে ইনসুলিন সিরিঞ্জ তারা পেতে অসুবিধা হয়। অসুবিধার একমাত্র কারণ হচ্ছে যে যে নেশা যারা করে যুব সমাজ, তারা সেই ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে নেশাদ্রব্যটা শরীরের মধ্যে নেয়। তার থেকে তাহলে মানে একবার একজনের একটা সিরিঞ্জ দিয়ে অনেকে নেশাদ্রব্য গ্রহণ করতে পারে, তা থেকে হ্যাপাটাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাপাটাইটিস বি, সি, ইভেন HIV হওয়ারও সম্ভাবনা থাকে। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো এরপরে আসবো আমরা লিভারের সমস্যা নিয়ে, যে লিভার সিরোসিসের দিকে হেপাটাইটিসের অগ্রগতি ঠেকাতে আমরা কি ধরনের চিকিৎসা সবথেকে বেশি কার্যকর বলে আমরা মনে করব? লিভার সিরোসিস, হ্যাপাটাইটিস থেকে লিভার সিরোসিস গেতে একটু ক্রমান্বয়ে এটা পর্যায়ক্রমে এটা হয়, সাথে সাথে হয় না, এটা অনেক সময় লাগে, অনেকগুলি স্টেজ আছে। হ্যাঁ, এটা হেপাটাইটিস স্টেজ আছে, হেপাটাইটিস থেকে এটা নেক্রোসিস হয়ে আস্তে আস্তে লিভারটা ছোটো হয়ে যায়, লিভারে নোডুলস তৈরি হয়, আবার রিজেনারেশন হয়। এটা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, সিরিজ থেকে পরিত্রাণ পেতে হয়, প্রথমেই পরীক্ষা করতে হবে হেপাটাইটিস বি, সি আছে কিনা শরীরের ভিতরে। তাছাড়াও হেপাটাইটিস ছাড়াও অ্যালকোহল নেওয়ার জন্য কিন্তু সিরোসিস হয়। হ্যাঁ, অনেক বছর ধরে অ্যালকোহল খেলে অ্যালকোহলজনিত প্রকোপের জন্য সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। তো সিরোসিস যাতে না হয় তার আগে, সিরোসিস হলে তো অনেকগুলি জটিলতা দেখা দেয়, যেমন সিরোসিসের জন্য পায়ে জল জমে যায়, পেটে জল জমে যায়, আর শরীরের মধ্যে প্রোটিনের সংখ্যা পরিমাণ কমে যায়, অ্যালবুমিনের পরিমাণ কমে যায়, এবং রক্তবমি হতে থাকে, পায়খানার সাথে তাজা রক্ত যেতে পারে। এগুলি হচ্ছে সিরোসিসের জন্য, পোর্টাল হাইপারটেনশন হওয়ার জন্য হয়। এগুলি যাতে না হয় তার জন্য প্রথমে যে প্রিভেনশন করতে হবে সেটা হচ্ছে যে সিরিঞ্জ ব্যবহার করা যাবে না, একটা সিরিঞ্জ দিয়ে, একটা সুই দিয়ে বিভিন্ন জনের ইঞ্জেকশন দেওয়া যাবে না। পরিপূর্ণভাবে খাবার দাবার গ্রহণ করতে হবে, অ্যালকোহল বর্জন করতে হবে, এবং চিকিৎসকের পরামর্শক্রমে যে চিকিৎসা করার দরকার সেই চিকিৎসা করাতে হবে। এবং খাওয়া দাওয়াটাও সেইভাবে আমরা খাওয়া দাওয়াটা কিভাবে করব আমরা তখন এইরকম প্রবলেম হলে? খাওয়া দাওয়াটা সাধারণত বলা হয় যে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়াটা বেশি খাওয়ার জন্য, বি কমপ্লেক্স জাতীয় জিনিস, যেখানে শাকসবজির মধ্যে, সবুজ শাকসবজির মধ্যে বি কমপ্লেক্স আছে, ভিটামিন সি আছে, এগুলি বেশি খাওয়ার জন্য। ভিটামিন ডিরও প্রয়োজন হয় অনেক সময়, এবং ফ্যাট জাতীয় জিনিস বেশি না খাওয়া, এবং অ্যালকোহল খাওয়া যাবে না, এবং ধূমপানও করা যাবে না। আচ্ছা, তো আমরা কি করে বুঝবো প্রথমে যে আমরা সাধারণ মানুষরা যে লিভারটা আমাদের মানে অসুবিধা হচ্ছে বা লিভারের প্রবলেম হয়েছে? লিভারের প্রবলেম হলে সাধারণত যে লিভারের প্রবলেম হলে যেটা দেখা যায় সেটা হলো জন্ডিস হয়। জন্ডিস হয়, চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাব হলুদ হয়ে যাওয়া, বেশি পরিমাণে যদি বিলিরুবিন একটা লেভেল থাকে, সেই লেভেল এর বেশি যদি হয়ে যায়, তাহলে সেটাকে জন্ডিস বলা হয়। যেমন 1.2 মিলিগ্রামের উপরে যদি বিলিরুবিন থাকে তাকে জন্ডিস বলা হয়। এবং জন্ডিস যদি এটা অনেক বেশি হতে পারে, 10, 15, 20, 25 মিলিগ্রাম পর্যন্ত হতে পারে। শুধু হ্যাপাটাইটিসের জন্য জন্ডিস হবে এমন কোনো কথা নেই, গলব্লাডারে স্টোন থাকলেও জন্ডিস হতে পারে। আমাদের ত্রিপুরা যে গলব্লাডার স্টোন কিন্তু খুব কমন, গলব্লাডার স্টোন হয়ে যদি অবস্ট্রাকশন করে তাহলে কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া রয়ে গেছে নানা জাতীয় ক্যান্সারের রোগ, যেমন গলব্লাডারের ক্যান্সার হতে পারে, প্যানক্রিয়াসের ক্যান্সার হতে পারে, ক্যান্সারের জন্য কিন্তু জন্ডিস হতে পারে। ঠিক, ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে আসবো স্যারের কাছে নেক্সট প্রশ্ন নিয়ে, যে বর্তমানে কোন ধরনের হার্ট ডিজিজ সব থেকে বেশি দেখা যাচ্ছে? হার্ট ডিজিজের মধ্যে যেটা আমরা বলি যে বুকে ব্যথা হওয়া, মানে হার্টের যে রক্ত চলাচল করার কথা, যতটুকু রক্ত চলাচল করার কথা তার থেকে যদি কম হয় তাদেরকে বলা হয় অ্যাঞ্জাইনা পেক্টোরিস। অ্যাঞ্জাইনাটা হয়, এটা কমন, এটা হিস্ট্রি থেকে বুঝতে হবে, ইসিজি করে দেখতে হবে। তারপর অ্যাঞ্জাইনা যদি অনেক সময় বেশি সময় ধরে চলে, ব্লাড সাপ্লাই যদি বেশিক্ষণ ধরে বা হার্টের রক্ত চলাচল যদি বিঘ্ন ঘটায়, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়। তো মায়োকার্ডিয়াল ইনফাকশনটা কমন, এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে এটা তৎক্ষণাৎ রোগীর চিকিৎসা করা প্রয়োজন। ঠিক, ধন্যবাদ স্যারকে আবারও। এরপরে আসবো স্যারের কাছে, আমরা জেনে নেব যে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মধ্যে পার্থক্যটা কি বা সম্পর্কটা কি এটা? উচ্চ রক্তচাপ যাদের আছে, তার মানে ব্লাড ভেসেলের প্রেশারটা বেশি। ব্লাড ভেসেলের প্রেশারটা শুধু উচ্চ রক্তচাপের কারণটা কি? উচ্চ রক্তচাপের কারণটা হচ্ছে প্রাইমারি একটা হাইপারটেনশন, যেটা এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দেখা গেছে যে সমস্ত রোগীদের উচ্চ রক্তচাপ আছে তাদের ডায়াবেটিসও থাকে, তারপরে আবার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড আর এলডিএল কোলেস্টেরলগুলি, মানে ডিসলিপিডিমিয়া থাকে যেটা বলি আমরা, তাদের একটা সুসম্পর্ক আছে। ডায়াবেটিস, প্রেশার এবং ডিসলিপিডিমিয়া যাদের এগুলি থাকে তাদেরই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। এবং দেখা গেছে
আমি আগেই বলেছি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য কিডনি রোগ বেশি হয়। হুম। কিডনি রোগীরা যে তাদেরও কতগুলি স্টেজ আছে কিডনি রোগের, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। কিডনি রোগীরা যাদের ডায়াবেটিস এবং প্রেশারের জন্য কিডনি রোগ হচ্ছে, তারা কিন্তু তাদের যে মৃত্যুর কারণ কিন্তু কিডনি রোগ না, মৃত্যুর কারণ হচ্ছে হার্ট রোগ। হুম। হার্টের রোগের জন্য ওরা মৃত্যুবরণ করে। তাই একটা সম্পর্ক রেখেছে। সম্পর্কটা হচ্ছে ডায়াবেটিস, প্রেশার, ডিসলিপিডিমিয়া এবং কিডনি রোগ। ঠিক, ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপরে আসবো স্যারের কাছে যে কোন কোন লক্ষণগুলি দেখলে রুগীকে দ্রুত হার্টের চিকিৎসকের কাছে নেওয়া উচিত আমাদের, যে হার্ট অ্যাটাক আসে যখন আমরা দেখি যে হার্ট অ্যাটাক আসছে মানুষটা, তখন আমরা কিভাবে বুঝবো বা তখন তৎক্ষণাৎ আমাদের কি করা উচিত? আমরা যখন একটু শারীরিক পরিশ্রম করি তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচলের বেশি পরিমাণে প্রয়োজন হয়, ব্রেনের মধ্যে প্রয়োজন হয়, হার্টের মধ্যে প্রয়োজন হয়। তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গেরও রক্তের চলাচলের পরিমাণটা বেড়ে যায়। তো হার্টের মধ্যে যে রক্ত চলাচল যতটুকু বাড়ার প্রয়োজন তার থেকে যদি কম বাড়ে, মানে ঠিকমতো যদি রক্ত চলাচল করতে না পারে, তাহলে হার্টে একটা ব্যথা হবে। সেই ব্যথাটা বুকের মধ্যে হবে, বাঁদিকে হবে এবং চেপে ধরবে, মনে হচ্ছে শার্প পেইন হবে। এই ব্যথাটা অনেক সময় গলার দিকে চলে যেতে পারে বা বাঁ হাতের দিকে যেতে পারে, আম্বিলিকাসের উপর পর্যন্ত এটা যেতে পারে, বমির ভাব হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এটা হচ্ছে অ্যাঞ্জিনার অ্যাটাকটা। অ্যাঞ্জিনার অ্যাটাকটা যদি বেশিক্ষণ ধরে স্থায়ী হয় তাহলে সেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশনে পরিণত হয়। এছাড়া অ্যাঞ্জিনা ছাড়া মানুষ যখন আমরা কাজকর্ম করি, যে ব্লাড সাপ্লাই কাজকর্ম যখন করি, তখন আমার শ্বাস প্রশ্বাসটা একটু বেড়ে যায়। যদি শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টটা যদি লাংসে কোনো রোগের জন্য না হয়, সেটা হার্টের জন্য হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক। তো এরকমভাবে আমি যেটা বললাম যে অ্যাঞ্জিনার ব্যথা হলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। অনেক সময় কি হয় যে অনেকে হার্টের ওষুধ খায়, তো মাঝখানে যদি বন্ধ করে দেয় বা একদিন বন্ধ করে দেয়, তখন কি আমাদের জন্য প্রবলেম সৃষ্টি হয়ে যায়? হার্টের কোনো রোগীরই, মানে প্রেশার হোক, ডায়াবেটিস হোক, হার্টের রোগ হোক, বা তিনটা একটা মানুষের মধ্যে থাকতে পারে, কোনো ওষুধই বন্ধ করা উচিত না। চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ ঠিকভাবে গ্রহণ করা উচিত। চিকিৎসক যদি মনে করেন কখনো কোনো ওষুধ বন্ধ করতে হবে, তখন চিকিৎসকের পরামর্শক্রমেই বন্ধ করতে হবে। ঠিক, ধন্যবাদ স্যারকে। আমরা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছে জেনে নিতে পারছি। তো এরপরে আরও জেনে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো হৃদরোগ প্রতিরোধের জন্য কি কি খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে? জীবনশৈলীটা হচ্ছে প্রধান প্রিভেনশনের একটা উপায়। আমরা খাওয়া দাওয়া এভাবে করব যাতে আমাদের খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের পরিমাণটা ঠিকভাবে থাকে। বেশি পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আমরা খাবো না, বেশি পরিমাণে তেল ঝাল খাবো না, বেশি পরিমাণে প্রোটিনও খাবো না। বেশি পরিমাণে যে আমি ডেলি মাংস খাবো, মাংসের পরিমাণটা বেশি খাবো, সেটা হতে পারবে না। মাছ খাওয়া যায়, সমুদ্রের মাছ খাওয়াতে কোনো অসুবিধা নেই। আর সমুদ্রের মাছ, যেমন আমি ইলিশ মাছের কথা বলছি, অনেক সময় বলা যে বেশি তৈলাক্ত মাছ খাবেন না, কিন্তু ইলিশ মাছের যে তেল, মানে সামুদ্রিক মাছের যে তেল, যেটাতে যে তেলটা আমাদের হার্টের পক্ষে খুব ভালো, খারাপ না। অনেকে বলে যে মাছের পেটির তেলটা ফেলে মাছটা খাবেন, সেটা কিন্তু ফলো করা উচিত নয়। কারণ একটা মাছের পেটিতে যতটুকু তেল থাকবে, মানে 50 থেকে 100 গ্রাম, এর বেশি তো মাছ খাই না আমরা প্রতিবেলাতে, ওটা দিয়ে আমাদের ক্ষতিকারক নয়। আর কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইডের কথা আমি যেটা বলছি, যেটা ভেবে আমরা বলে থাকি, অনেকে আমার প্রফেশনাল লোকেরা অনেকে বলে থাকেন যে খাবেন না, ইভেন একটা ডিমের কুসুম, ডিমের সাদা অংশ খাবেন, ডিমের কুসুম খাবেন না, এটাও কিন্তু ঠিক নয়। ডিমের কুসুমে যতটুকু কোলেস্টেরল আছে, বা একটা মাছের পেটি তেলের মধ্যে যতটুকু কোলেস্টেরল আছে বা ফ্যাট আছে, তার থেকে অনেক বেশি ফ্যাট কিন্তু আমাদের শরীরের মধ্যে তৈরি হয়। যেমন ধরুন, আমাদের শরীরের মধ্যে প্রায় 1 গ্রাম কোলেস্টেরল প্রতিদিন তৈরি হয় কিন্তু। আমাদের কোলেস্টেরলের যে অসুবিধাটা আছে, লিপিডের যে অসুবিধাটা আছে, নানা ধরনের রোগের জন্য, নানা ধরনের এনজাইম ইনহিবিশনের জন্য কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডগুলি বাড়ে। যেমন ধরুন, ডায়াবেটিস রোগে যদি কন্ট্রোল না থাকে, তাদের ট্রাইগ্লিসারাইড কিন্তু বেশি থাকবে, এলডিএল কোলেস্টেরল বেশি থাকবে। আগে সেটাকে করতে হবে, সেটাকে আগে কন্ট্রোল করতে হবে, তারপরে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের কথা আমরা চিন্তা করব। তাই ডিম একটা খাওয়া যেতে পারে, ডিমের কুসুম সহ খেতে বলি আমরা, কোনো অসুবিধা নেই। ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল যাই থাক না কেন, এতে কোনো এফেক্ট করবে না। মাছ খাওয়া যায় প্রতিবেলাতেই, আমরা বাঙালি মাছ খাই, মাছ প্রিয় মানুষ আমরা। দুধও খাওয়া যায়, যেমন ধরুন দুধ, বলা হয় যে দুধ খাবেন না, আমরা বলে থাকি যে আমরা জন্মগ্রহণের পরে মায়ের দুধ খাই, তারপরে আস্তে আস্তে গরুর দুধ দেওয়া হয়। যদি ওখানে গরুর দুধ শহরের মধ্যে খুব বেশি পাওয়া যায় না, তাহলে আমরা দুধ খাবো। দুধ না খেলে মুশকিল।
ডায়াবেটিস রোগীদের জন্য বলছি যেমন দুধ, দুধ খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? এটা বলা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনে আমি যখন পোস্ট গ্রাজুয়েট একটা ডিগ্রি করছিলাম, তখন বলা হয়েছিল, এটা অনেক আগে 1992 কথা বলছি আমি, তখন ভারতবর্ষে কিন্তু এত দুধ পাওয়া যেত না। হুম, হ্যাঁ, এখন তো দুধ পাওয়া যায় বিভিন্ন কারণে। আমরা যে দুধের যে প্রক্রিয়াকরণ এবং যে আমাদের গাভী ও দুধ দেয় বেশি আগের হুম। তুলনায়, আমাদের দেশি গরু না, হুম, জার্সি গরু বলা হয়, হুম, কেমন দুধ বেশি দেয় এবং দুধের পরিমাণটা বেড়েছে অনেক। হুম, তখন সময় বলা হতো যে একজন ডায়াবেটিস রোগী 600 ml, মানে 600 ml, 500 থেকে বেশি হুম। দুধ ওনারা গ্রহণ করতে পারেন। তো এর দুধ হিসাবে 50%, নিয়ার অ্যাবাউট 250 ml, আর বাকিটা দই এবং ছানা করে খেতে পারে। ঠিক অনুরূপভাবে অন্যান্য প্রেশার রোগীদেরও দুধ খেলে, যেমন আমাদের বলে স্যার ডিম খাবো না, ডিম খেলে প্রেশারটা বেড়ে যাবে, দুধ খেলে প্রেশারটা বেড়ে যাবে। আমি বলি কেন? পরিমাণ মতো খাবেন, বেশি খাবেন না। আগের দিনে মানুষের মতো তো বেশি আমরা খেতেও পারি না, হুম, জোগাড়ও করতে পারি না, আমাদের পেটে সহ্য হবে না। ঠিক। বেশি খাওয়া যাবে না। স্যার সুতরাং এরপরে তারপরে হচ্ছে যেমন সবুজ শাকসবজি খেতে হবে। হুম, হার্টের রোগ থেকে বাঁচতে হলে সবুজ শাকসবজি খেতে হবে। সবুজ শাকসবজি প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়, ভিটামিন বি কমপ্লেক্স এবং পটাশিয়াম, এটা কিন্তু শরীরের পক্ষে ভালো। তো পটাশিয়াম আবার বেশি থাকলে ওগুলি খাওয়া যাবে না। পালং শাক, পুঁই শাক, হুম, এগুলি আমরা খেতে না করি। অনেক সময় ডায়াবেটিসের সাথে ইউরিক অ্যাসিডও বেশি থাকে। হুম, ইউরিক অ্যাসিড বেশি থাকলে তখন অনেক সময় মুসুর ডাল খেতে আমরা না করি, বেশি খেতে বলি না, বা খেতে না করলে বেশি খেতে বলি না, এবং কিডনির রোগ থাকলেও আমরা বেশি খেতে বলি না। ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে পালং শাক, পুঁই শাক খেতেও আমরা না করি। এটা থাকে ডায়াবেটিস, প্রেশার এবং কিডনির রোগীর সাথে থাকে। তারপরে খেতে হবে হচ্ছে একটা ফল, যে কোনো ফল। ডায়াবেটিস কিন্তু মিষ্টি ফল খাবে না। আম, কাঁঠাল, আনারস, আঙ্গুর, বেদানা, সেটা বলি আমরা যখন সিজনে পাওয়া যাবে শুধু ঠাকুরের প্রসাদের মতো খাবেন। হুম। সপ্তাহে একটা সবজি কলা বেশি খাবেন না। অন্য যে কোনো ফল, আপেল, কমলা, মোসাম্বি, নাশপাতি, পাকা পেঁপে, এগুলি খেতে পারে ডায়াবেটিস রোগীরা। তো বেশি পরিমাণ নয়, 100 গ্রামের বেশি যাতে না পেতে পারি। এবং তরমুজও খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাই হার্টের রোগীদের ক্ষেত্রেও একটা ফল খাওয়া উচিত। প্রতিদিনের জন্য একটা ফল রাখা উচিত আমাদের। তো এরপরে স্যারকে যেটা বলবো যে এই যে অনেকে গ্যাসের সমস্যা করে, অনেকে বলে আমার গ্যাসের সমস্যা হয়, আমি দুধ খেতে পারবো না বা দুধ জাতীয় কোনো প্রোডাক্ট খেতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আমাদেরকে একটু? বলছি যে গ্যাস আমাদের, আমি যেটা দেখি আমাদের রাজ্যের মানুষদের মনে হয় যে ঘুম থেকে উঠে ঠাকুর নমস্কার পড়ার পরেই একটা গ্যাসের, সকল গ্যাসের ওষুধ, হুম, যেটা আসলে গ্যাসের ওষুধ নয়। হুম, আর সেটা হচ্ছে আপনার একটা পিপিআই বা একটা H2 ব্লকার, রেনিটেডিন, এসিলক, বা এটা ওমিপ্রাজল ট্যাবলেট বা পেন্ট্রামাজল ট্যাবলেট, এটা ওনারা ব্যবহার করেন। কিন্তু আসলে সেটা খাওয়া উচিত নয়। বিশেষ প্রয়োজন না গেলে সেটা খাওয়া উচিত নয়। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, দেখা গেছে মানুষ যে এইভাবে খায়, খেতে খেতে এই ধরনের ওষুধ খাওয়ার জন্য নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়। হুম, ক্যালসিয়ামের অভাব হয়, আয়রনের অভাব হয়, কিডনি রোগ যদি থাকে, কিডনি রোগের পর্যায়টা স্টেজ 2 থেকে স্টেজ 3-তে চলে যায়। নানা ধরনের মিনারেলসের অভাব ঘটে, এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে, হুম, টিউবারকুলোসিস পর্যন্ত হতে পারে। হুম। সেটা খাওয়া উচিত না। আর নাম্বার 2 হচ্ছে, একটা প্রশ্ন ছিল কি, গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ গ্যাস কেন? ওষুধ, দুধ খেলে গ্যাস হওয়া। গ্যাস হয়। দুধ খেলে অনেকের আম, হতে পারে, এটা পাতলা পায়খানা, একটু গ্যাস হতে পারে। হুম, এটা হচ্ছে কি, আমি বলেছি যে 1992-তে ভারতবর্ষে কিন্তু এত দুধের যোগান ছিল না। হুম, আমাদের একটা এনজাইম আছে যেটা ল্যাকটেজ এনজাইম ইন্টেস্টাইনের মধ্যে। হুম, বাচ্চাদের হয়, মায়ের দুধ খেলেও পাতলা পায়খানা হয়। হুম, অন্য দুধ দিলে, টপ ফিডিং দিলেও ইয়ে হয়, পাতলা পায়খানা হয় তাদের ল্যাকটেজ ডিফিসিয়েন্সি থাকলে। আমাদের শরীরের মধ্যে ল্যাকটেজ ডিফিসিয়েন্সি, অ্যাডাল্টের মধ্যে ল্যাকটেজ ডিফিসিয়েন্সিটা বেশি পরিমাণে দেখা গেছে। কারণ হচ্ছে কি, আমার তখন দুধের যোগান ছিল না, আমরা তখন দুধ খেতে পারতাম না। আসলে এটা দুধ খেলে যে একটু গ্যাস হয়, সেটা আস্তে আস্তে যদি খায়, বা পরিমাণটা যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে হয়তো এটা চলে যাবে। অন্যথায় দুধ যদি খেতে না পারে, দই খেতে পারে, ছানা করে খেতে পারে, কোনো অসুবিধা ঠিক। নেই। ধন্যবাদ স্যারকে আবারও। তো এরপর আসবো যে আমাদের যখন জ্বর বা ভাইরাল ফিভার বা যেগুলো হয় আর কি, তো যে ইনফেকশনের ভয় থাকে আমাদের এগুলি হলেই, রোগগুলি, তো কিভাবে আমরা যত্ন নেব প্রতিদিনের আমাদের সময়ে? জ্বর বা ভাইরাল ফিভারের জন্য যে জ্বরটা হয়, সেটা সিজনের মধ্যে হয়, কিন্তু শীত আসুক, এখন যে গরম ঠান্ডা পড়ছে, এর জন্য কিন্তু একটু ভাইরাল ফিভার হয়, কিন্তু সর্দি কাশি হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়। এটার জন্য সাধারণত যদি জ্বর থাকে, প্যারাসিটামল ট্যাবলেট খেলেই চলে। আর যদি এটা আহ, অন্য কোনো অসুবিধা হয়, শ্বাসকষ্ট হওয়া বা বুকে ব্যথা করা বা মাসলের মধ্যে ব্যথা করা, তখন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত, এবং চিকিৎসক বুঝে ওটা চিকিৎসা করবেন, যাতে এটা থেকে, যে ভাইরাল ফিভার থেকে অন্য কোনো জটিলতা দেখা না দেয়।
যেমন ধরুন করোনার সময়, করোনা কিন্তু একটা ভাইরাল ফিভার ছিল, হুম হুম সেই জ্বর হয়ে সর্দি কাশি হয়ে হুম শ্বাসকষ্ট হয়ে অনেক মানুষকে আমরা হারিয়েছি হুম এবং ভ্যাকসিনও আমাদের নিতে হয়েছে, 3টা ভ্যাকসিন আমাদের নিতে হয়েছে। তো খেয়াল রাখতে হবে, বেশিরভাগ ভাইরাসের জন্য, ভাইরাসের যে ফিভারগুলি হয় এগুলির জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না প্যারাসিটামল ছাড়া, কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক থাকার কোনো অসুবিধা হলে সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ করে সেভাবে ওষুধ গ্রহণ করতে হবে। ঠিক। তো স্যারের কাছ থেকে এরপর আমরা যে আরো গুরুত্বপূর্ণ একটু আলোচনা করে নেব যে আমাদের প্রায় মানুষই এখন থাইরয়েডে ভুক্তভোগী হই। সকালে উঠলেই খালি পেটে আমাদের নিয়ম করে এই থাইরয়েডের ওষুধ খেতে লাগে। তো এই থাইরয়েডের টাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কি করব স্যারের কাছ থেকে একটু জেনে নেব। থাইরয়েডের রোগ, যেটা ঘুম থেকে উঠে ট্যাবলেট খেতে হয়, থাইরক্সিন ট্যাবলেট, সেটা হচ্ছে থাইরয়েডের একটা রোগ আছে যে হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের যে হরমোনটা থাইরক্সিন লেভেলটা যদি কম থাকে, এই থাইরক্সিন লেভেলটাও কিন্তু কম বেশিরভাগ দেখা যায় মেয়েদের মধ্যে। মেয়েদের মধ্যে সেক্ষেত্রে মেয়েরা একটু মোটা হয়, তাদের মাসিক ঠিকমতো থাকে না, ঠিকমতো হয় না, বেশি দেরি করে হয়। অনেক সময় তাদের ঠান্ডা লাগে বেশি, ওজন বেড়ে যাওয়া, তারপরে এবং পেটেও খিদে প্রচন্ড নেওয়া, ব্যথা হয় হ্যাঁ, স্যার। শরীরের মধ্যে মানে ভালো লেথার্জি একটা ফিলিং, হুম এত যে একটা ফিলিং হয়, তখন তো থাইরয়েড হরমোনগুলি পরীক্ষা করতে হবে, যেটা হচ্ছে T4 এবং THS। হুম এই দুটা হরমোন পরীক্ষা করে দেখতে হবে কী লেভেলে আছে। লেভেল অনুসারে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। সেই ওষুধও খাওয়া সবসময় খেতে হবে, সকালে খালি পেটে খেতে হবে, খালি পেটে খেতে হবে, আধা ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না জল ছাড়া। আর থাইরয়েড হরমোনটা একবার ওষুধ খেলে চলবে না, থাইরয়েড হরমোনটা ওষুধ খাওয়ার পরে কী পরিবর্তন হয়েছে সেটা পরীক্ষা করে দেখতে হবে। প্রতি 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, বছরে একবার পরীক্ষা করে দেখতে হবে। চিকিৎসক বলে দেবেন কখন কখন পরীক্ষা করতে হবে। তখন কি পাওয়ারটা আবার আপ ডাউন হবে? আপডাউন করবে রিপোর্টের উপরে হরমোনের ভ্যালুর উপরে কত পরিমাণে ট্যাবলেটগুলি পারবো খাবেন আমরা? সেটা ভেরি করবে। আরেকটা রোগ আছে যেটা থাইরয়েড হরমোন যদি বেশি হয়, সেটা থাইরোটক্সিকোসিস। দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা আসে আমাদের কাছে একটা হার্টের রোগ নিয়ে, এট্রিয়াল ফিব্রিলেশন যাকে বলি। এট্রিয়াল ফিব্রিলেশন আমরা যদি ভুলে যাই যে এটা থাইরয়েডের জন্য হতে পারে, তাহলে কিন্তু যতই আমরা ওষুধপত্র দিই, এট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু ঠিক হবে না। থাইরয়েডের চিকিৎসা করতে হবে, এটা থাইরয়েডের হরমোনটা বেশি থাকার জন্য, থাইরোটক্সিকোসিস। সেক্ষেত্রে যেটা ওষুধ দেবেন ডাক্তারবাবু, সেটা একবার না, সাধারণত 2 বার 3 বার দিতে হয়, এবং সেটাও বারবার পরীক্ষা করে দেখতে হবে কখন সেটা নর্মাল স্টেজের মধ্যে গেছে। তো স্যার এরপরে জেনে নেব যে আমরা থাইরয়েড থাকাকালীন অবস্থায় আমাদের খাওয়া খাদ্য কি করতে পারি আমরা? থাইরয়েড যেটা আমরা বলি যে বেশিরভাগ দেখা যাচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে লো থাইরয়েড। সেক্ষেত্রে খাওয়া খাদ্যে খুব একটা বেশি আমরা জোর দিই না। তো বইপত্রে বলা আছে যে বেশি পরিমাণে মূলা খাওয়া যাবে না, বেশি পরিমাণে বাঁধাকপি খাওয়া যাবে না। আচ্ছা নিষেধ নয়, কিন্তু খাওয়া যাবে। আমরা বলি না আমরা খেয়ে যান, কারণ আমরা খুব বেশি মূলাও খাই না, বাঁধাকপি আমাদের স্টেটে খুব বেশি পাওয়া যায় না। আচ্ছা। আবার অনেকে মানে আমি শুনেছি যে সোয়াবিনটা নাকি অ্যাভয়েড করতে লাগে। যা বলা আছে, অনেকে বলে আমি এটা বৈজ্ঞানিক যেটা তথ্যটা আমার জানা নেই। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। তো আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারলাম। তো এরপরে আমরা বলবো যে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আসার জন্য। এরপরে স্যারের কাছ থেকে আমরা যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি জেনে নেব যে আগামী দিনের যে চিকিৎসকরা বা শিক্ষার্থীরা আছেন তাদের জন্য স্যার কি পরামর্শ আমাদেরকে দেবেন? স্যার একটু জেনে নেব আপনার কাছ থেকে। আবার যে মেডিকেল কলেজে যে শিক্ষার্থীরা আছে, তাদেরকে আমি বলবো সময় মতো সব কিছু করবে। খাওয়া দাওয়া, পড়াশোনা, খাবার দাবার প্রতি বেশি নজর দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশি নজর দিতে হবে, এবং যে সাবজেক্টটা আজকে পড়ানো হবে এটা জানা থাকলে আগে থেকে একটু পড়ে গেলে ভালো। ক্লাসে মনোযোগী হতে হবে। ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করে নিতে হবে, কোনো কনফিউশন থাকলে কনফিউশনটা ক্লিয়ার করে নিতে হবে, এবং হোস্টেলে গিয়ে আবার সেটা পড়ে দেখতে হবে। মানে একটা সাবজেক্টকে 3 বার পড়তে হবে এবং বারবার এটাকে চেষ্টা করতে হবে, রিহার্সাল দিতে হবে যে আমি কতটুকু মনে রাখতে পেরেছি, কতটুকু মনে রাখতে পারিনি, সেটা করতে হবে। এবং সর্বোপরি সবাইকে শ্রদ্ধা করতে হবে। টিচার বা আমাদের যে কলেজে অনেকগুলি সাপোর্ট স্টাফ আছে, ইভেন নিজেদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ বন্ধুবৎসল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাহলে জীবনে উন্নতি করতে পারবে। স্যারের কাছ থেকে আমরা আরও জেনে নেব, যেহেতু স্যার আমাদের টিএসএমসির শান্তিনিকেতন মেডিকেল কলেজে রয়েছেন, তো ওনার কাছ থেকে জেনে নেব যে আমাদের ওখানের ওপিডি ব্যবস্থা সম্বন্ধে বা পরিষেবা সম্বন্ধে। আমাদের এখানে ওপিডি যেটা চালু আছে এখন, সেটা 2 শিফটে করা হয়। 2 শিফটে, একটা আছে 9টা থেকে 1টা, 1টা থেকে 4টা। বিভিন্ন বিভাগের
চিকিৎসকগণ, স্পেশালিস্টগণ চিকিৎসা পরিষেবা দিচ্ছেন রুগীদের। আমিও সপ্তাহে 3 দিন ওপিডি করছি সেখানে। ধন্যবাদ স্যার। তো আমরা এখন অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারকে আমরা জানাবো অসংখ্য ধন্যবাদ এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে স্যারের অমূল্য সময় দেওয়ার জন্য। তো আজকে অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।